আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। রচনামূলক পড়ব না, কারণ আমরা অলরেডি রিডিং পড়েছি। আর রচনামূলক হক প্রকাশনের বইয়ে রিডিং থেকেই দেওয়া থাকে। এই যদি রিডিংটা ভালো করে বুঝে থাকে, সে রচনামূলক নিজে থেকে লিখতে পারবে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং। তো ডিস্ট্রিবিউটেড প্রসেসিং হলো যে কোনো কাজ মাল্টিপল বা অনেকগুলো কম্পিউটারের মধ্যে ভাগ করা। আমরা জানি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, কম্পিউটারের সিপিইউ সেই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করে এবং আমাদেরকে সেই অনুযায়ী আউটপুট প্রদান করে। তো আমরা যে সেই ইনস্ট্রাকশন বা কাজটাকে যদি মাল্টিপল কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটারের মধ্যে ভাগ করে দিই, তখন যে ডাটাটাকে প্রসেসিং হবে সেই ডাটার প্রসেসিং প্রক্রিয়াটাকে বলা হবে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং। ডিস্ট্রিবিউটেড প্রসেসিং হলো নেটওয়ার্কের বিভিন্ন প্রসেস ও কাজ একটি কম্পিউটারের পরিবর্তে বিভিন্ন কম্পিউটারকে মধ্যে ভাগ করে দেওয়া। তাহলে আমাদের এখানে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা জিনিস। একটা হচ্ছে মাল্টিপল কম্পিউটার, মানে অনেকগুলো কম্পিউটারের মধ্যে ভাগ করে দেবে কাজটাকে একটি কম্পিউটারের পরিবর্তে। যে কোনো কাজ মাল্টিপল কম্পিউটারের মধ্যে ভাগ করে দেওয়া হলো ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়, যেটা আমরা আগেও পড়ছি, হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ার লক্ষ্যে পরস্পরের সাথে সংযুক্ত একের অধিক কম্পিউটার নিয়ে গড়ে ওঠা সিস্টেমকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। কয়েকটি ল্যান ও ওয়ানের উদাহরণ দাও। তো ল্যানের উদাহরণ হলো ইথারনেট, অমনিনেট, টোকেন পাসিং, ক্যামব্রিজ রিং ইত্যাদি। ইথারনেট কি আমরা সবাই জানি, ইথারনেট কেবল আমরা আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি। অমনিনেট বলতে এখানে একটা টেক কোম্পানির কথা বলা হচ্ছে, দ্যাট অ্যাপিয়ার্স টু হ্যাভ ইনভেন্টেড মাচ অফ টেক্সিন। এরপর রয়েছে টোকেন পাসিং। টোকেন পাসিং ইন নেটওয়ার্কিং। টোকেন পাসিং ইজ এ কমিউনিকেশন প্রোটোকল। তো এটা হচ্ছে একটা কমিউনিকেশন করার একটা প্রোটোকল, যেটা টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। টোকেন পাসিং, তো টেলিকমিউনিকেশনও একটা ল্যানের উদাহরণ। লোকাল এরিয়া নেটওয়ার্কের টেলিকমিউনিকেশন যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে হয়, সেখানে আমরা লাইন নিয়ে থাকি, নির্দিষ্ট একটা এলাকার মধ্যে টেলিকমিউনিকেশনের যোগাযোগটা হয়। আচ্ছা, তারপর রয়েছে ক্যামব্রিজ রিং। The Cambridge ring was an experimental local area network architecture developed in computer laboratory ইউনিভার্সিটি। ক্যামব্রিজ রিং হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল লোকাল এরিয়া মানে ল্যান নেটওয়ার্কের আর্কিটেকচার। এটা দেখতে এমন, এটা রিং, এটা রিং এর মতো। এই জন্য এটাকে বলা হয় ক্যামব্রিজ রিং আর্কিটেকচার। ওয়ানের উদাহরণ, ওয়ানের জন্য ব্যবহৃত হয় আরপানেট। ওয়ানের আর্কিটেকচার হলো আরপানেট। আরপানেট হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরপানেট। আর হচ্ছে ইন্ডোনেট, সেটনেট, এই তিনটা হলো ওয়ানের উদাহরণ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইন্ডোনেট। আমরা এগুলো সম্পর্কে পরবর্তীতে আরও ভালোভাবে জানবো। ইন্ডোনেট, উই আর প্রোভাইড মিশন। ইন্ডোনেট হচ্ছে একটা ডাটা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন সাউথ টেন টেনগ্রাম ইন্দোনেশিয়া। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডোনেট। আর রয়েছে স্যাটনেট। তো ইন্টারনেট হচ্ছে একটা ওয়ান নেটওয়ার্ক, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কারণ এটা একটা দেশ থেকে দেশের মধ্যে হচ্ছে নেটওয়ার্কটা, সেজন্য এটাকে বলা হচ্ছে ওয়ান। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? এই নেটওয়ার্ক সকল রিসোর্স একটি সেন্ট্রাল সার্ভারে রক্ষিত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে, যার মধ্যে সকল তথ্য রক্ষিত থাকে বা সেভ থাকে, এবং ক্লায়েন্টগণ তাদের প্রয়োজন অনুযায়ী সার্ভার থেকে রিসোর্স সমূহ শেয়ার করে। আমরা এখানে দেখতেছি বিভিন্ন কম্পিউটার আছে, এগুলো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। আর এখানে একটা সার্ভার রয়েছে, সার্ভারটা হচ্ছে সার্ভার কম্পিউটার। সার্ভার কম্পিউটারের কাজ হচ্ছে ক্লায়েন্টদেরকে প্রয়োজনীয় রিসোর্সটা প্রোভাইড করা। তো এখানে সার্ভার কম্পিউটার হচ্ছে কাজ হচ্ছে ক্লায়েন্টকে তার প্রয়োজন অনুযায়ী রিসোর্স শেয়ার করা। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো এমন কম্পিউটার যার মধ্যে, যেখানে প্রত্যেকটা কম্পিউটারে ক্লায়েন্ট সার্ভারের ভূমিকা পালন করে, অর্থাৎ প্রত্যেকে সমকক্ষ কম্পিউটার। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এখানে একটা উদাহরণ দেখতেছি, এখানে প্রত্যেকেই ক্লায়েন্ট এবং সার্ভার, প্রত্যেকে তাদের প্রয়োজন অনুযায়ী তাদের মধ্যে রিসোর্স সমূহ শেয়ার ও আদান প্রদান করতে পারে, রিসিভ ও সেন্ড করতে পারে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।
এখানে সমান ভূমিকা পালন করবে। পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেক কম্পিউটারই শেয়ারিংয়ের ক্ষেত্রে, রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করবে, তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে। ফাইল সার্ভার ও প্রিন্ট সার্ভার কি? ফাইল সার্ভার ও প্রিন্ট সার্ভার। তো সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যার কাজ হচ্ছে প্রোভাইড করা, সে সেবা দিবে, ক্লায়েন্টকে সেবা দিবে। আর ফাইল হচ্ছে বিভিন্ন ধরনের নথি, ডকুমেন্ট। সাধারণত ফাইল সার্ভারের কাজ হলো নেটওয়ার্ক ইউজারদের জন্য বিভিন্ন ফাইল শেয়ার করা, যাতে ইউজাররা সহজে যে কোনো সময় তাদের ফাইলে প্রবেশ করতে পারে। ফাইল সার্ভার হলো এমন এক নেটওয়ার্ক সার্ভিস যার মাধ্যমে কোনো সার্ভারে ডাটা স্টোর করা যায়। ফাইল সার্ভার হলো এমন এক নেটওয়ার্ক সার্ভিস যার মাধ্যমে কোনো সার্ভারে ডাটা স্টোর করা যায়, অর্থাৎ যে ডাটাকে পড়া যায় এবং প্রয়োজন মতো অন্যত্র স্থানান্তর করা যায় তাকে ফাইল সার্ভার বলে। তো আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের টেক্সট ফাইল, ছবি, ভিডিও এগুলো একটা নির্দিষ্ট সার্ভারে আপলোড করতে পারি এবং প্রয়োজনে অন্যান্য ইউজাররা সেখান থেকে ডাউনলোড বা ডাউনলোড করে নিতে পারে। প্রিন্ট সার্ভারের কাজ হচ্ছে একাধিক প্রিন্টারের গ্রুপকে নিয়ন্ত্রণ করা। প্রিন্ট সার্ভারের কাজ হচ্ছে একাধিক প্রিন্টারের গ্রুপকে নিয়ন্ত্রণ করা। তারা বিশেষ ক্লায়েন্ট পিসি থেকে আগত প্রিন্টিং অর্ডার জমা রাখে, এই বিষয়টিকে বলা হয় কিউইং। তো প্রিন্ট সার্ভারের আরেকটা নাম হচ্ছে কিউইং। প্রিন্ট সার্ভার আরেকটা নাম হচ্ছে কিউইং। ল্যান ব্যবহারের উদ্দেশ্য কি? ল্যান ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে, ল্যান বলেন আর যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করেন, প্রত্যেকটা নেটওয়ার্কের এই উদ্দেশ্যটা রয়েছে রিসোর্স শেয়ারিং করা, ইনফরমেশন শেয়ার করা, নেটওয়ার্কের অ্যাক্সেস করা। নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্যই তো, নেটওয়ার্কে প্রবেশ করার জন্যই তো আমরা নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। তাহলে রিসোর্স শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং, নেটওয়ার্ক অ্যাক্সেস। ল্যান ম্যান ওয়ানের পুনরূপ কি? ল্যানের পুনরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চল বা 1 কিলোমিটারের মধ্যে যে নেটওয়ার্কগুলো দরকার সেগুলোর জন্য আমরা ল্যান ব্যবহার করব। ম্যান এলিকা ম্যান নেটওয়ার্ক হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কোনো একটা শহরের মধ্যে অবস্থিত যে নেটওয়ার্কগুলো গড়ে উঠবে সেখানে আমরা ম্যানটা ব্যবহার করে থাকি। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, উদাহরণ ইন্টারনেট একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা বিভিন্ন দেশ ও ভৌগোলিকভাবে বিভিন্ন দেশের সাথে ঘটে থাকে। এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় ওয়ান। নেটওয়ার্ক নির্মাণ কৌশল বলতে কি বোঝায়? নেটওয়ার্ক যে নির্মাণ করবো তার নেটওয়ার্ক ডিজাইনের কিছু কৌশল রয়েছে। যোগাযোগের নিয়ম কানুন এবং আন্তঃসংযোগের নকশা সাপেক্ষে একটি ফলপ্রসূ নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়ন করা হলো নেটওয়ার্ক নির্মাণ কৌশল বা নেটওয়ার্ক আর্কিটেকচার। তো নেটওয়ার্ক আর্কিটেকচার কি? যোগাযোগের কিছু নিয়ম কানুন রয়েছে বা প্রোটোকল, যোগাযোগের নিয়ম কানুন বা প্রোটোকল ও যোগাযোগের কিছু প্রোটোকল বা নিয়ম কানুন রয়েছে। ও আন্তঃসংযোগের নকশা, এদের নকশা বা ডিজাইন, আন্তঃসংযোগের ডিজাইনের সাপেক্ষে একটি ফলপ্রসূ নেটওয়ার্ক ডিজাইন। এদের নকশা, এদের আর্কিটেকচার, প্রোটোকল আর্কিটেকচার ও নকশার আর্কিটেকচার সাপেক্ষে ফলপ্রসূ, মানে যেটা ফলপ্রসূ মানে যে নেটওয়ার্কটা কার্যকরী, এমন নেটওয়ার্ক কাজ ডিজাইন ও বাস্তবায়ন করাই হলো নেটওয়ার্ক নির্মাণ কৌশলের কাজ। কী কী বিষয়ে নেটওয়ার্কের প্রকারভেদ নির্ভর করে? নেটওয়ার্কের প্রকারভেদ নির্ভর করে নেটওয়ার্কের মালিকানা। একটা নেটওয়ার্কের প্রকারভেদ নির্ভর করবে নেটওয়ার্কের মালিকানা। নেটওয়ার্কটির টপোলজি কেমন, অর্থাৎ রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি না হাইব্রিড টপোলজি, বিভিন্ন ধরনের টপোলজির উপর। তারপর হচ্ছে নেটওয়ার্কের কার্যাবলী, নেটওয়ার্কটা কীভাবে কাজ করে। নেটওয়ার্কের কার্যক্ষেত্রের পরিধি, কোন কোন ক্ষেত্রে একে প্রয়োগ করা যাবে। কার্যক্ষেত্রে পরিধি, এর পরিধি কেমন। নেটওয়ার্কটার সুইচিং কৌশল কেমন। ট্রান্সলেট করা বা সুইচিং কৌশল কেমন, কারণ এক এক ডিভাইসের নেটওয়ার্ক তো এক এক রকম, তো সে ট্রান্সলেটটা কীভাবে করতে পারে। সুইচিং কৌশলটা কেমন। নির্মাণ কৌশল, এর আর্কিটেকচার ডিজাইনটা কেমন, আর্কিটেকচার অনুযায়ী এর ডিজাইন ও বাস্তবায়নটা কেমন হয়েছে, নির্মাণ কৌশলটা কেমন, সেটার উপর নির্ভর করতেছে নেটওয়ার্কের প্রকারভেদ। আর একটা হচ্ছে এর ব্যান্ডউইথ কেমন, নেটওয়ার্কটির ব্যান্ডউইথের গতি কেমন। এই এই 7টা জিনিসের উপর নির্ভর করতেছে একটা নেটওয়ার্কের প্রকারভেদ। ডিইসি নেট কি, এটার পুনরূপ পরীক্ষা আসি থাকে। ডিইসি নেট কি? ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন নেটওয়ার্ক, ডিইসি নেট। এটা হলো কি ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন নেট দিয়ে পুরো নেটওয়ার্ক। এটি একটি হার্ডওয়্যার ভিত্তিক একটি প্রাইভেট নেটওয়ার্ক আর্কিটেকচার। তো ডিসি নেট হলো একটি হার্ডওয়্যার ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক আর্কিটেকচার।
ডিসি হলো একটি হার্ডওয়্যার ভিত্তিক প্রাইভেট নেটওয়ার্ক আর্কিটেকচার। যেখানে হার্ডওয়্যার থাকে নির্দিষ্ট, এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক আর্কিটেকচার। ইন্টারনেট ওয়ার্কিং আরপানেটের মূল উদ্দেশ্য কি? আরপানেটের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের আরপানেটের পূর্ণরূপে আমরা দেখতেছি আমেরিকান আরপানেট। আমরা চার্জ করি আরপানেট। আরপানেট হলো অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, the first wide area network switch network with distributed control was ARPANET, the first internet. ARPANET হচ্ছে ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক টু ইউজ টু প্যাকেট সুইচিং কানেক্টেড geographically disparate computers and laid the foundation for the development of the internet. আরপানেটের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা, প্রাইভেট প্রতিষ্ঠান এবং সামরিক বিভাগের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য কম্পিউটারের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা। তো আরপানেট হচ্ছে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক। তো এটার কাজ ছিল তাদের যুক্তরাষ্ট্রের মধ্যেই বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে, গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠান রয়েছে এবং সামরিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক বিল্ড করে দেওয়া, যাতে তাদের কম্পিউটারগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তো এটাই ছিল আরপানেটের মূল উদ্দেশ্য। তো পরবর্তীতে নেটওয়ার্ক আরও ইভলভ হয়, এরপরে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে চলে আসি, তারপর ইন্টারনেটের বিস্তৃতি লাভ করে। ইন্টারনেট ওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তা কি? ইন্টারনেট নেটওয়ার্কের প্রয়োজনীয়তা হলো দূরবর্তী স্থান থেকে আমরা কোনো ওয়েবসাইট বা কোনো তথ্য যদি দূরবর্তী কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের ইন্টারনেট প্রয়োজন। দূরবর্তী স্থানসমূহ নির্দিষ্ট কোনো এলাকায় দ্রুত তথ্যের বিনিময়, ইনফরমেশন যদি আমরা দূরবর্তী কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই, করার ক্ষেত্রে ইন্টারনেট ওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। মধ্যবর্তী সিস্টেমের কাজ কি? মধ্যবর্তী বা মাঝখানে যেটা থাকে মধ্যবর্তী সিস্টেমের কাজ হলো দুই বা ততোধিক একই বা বিভিন্ন স্ট্যান্ডার্ডের নেটওয়ার্কের মধ্যে পরস্পর আন্তঃসংযোগ করা। তো এখানে মধ্যবর্তী সিস্টেম বলতে আসলে ট্রান্সমিশন মিডিয়াকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্কের মাঝখানে যে সিস্টেমটা কাজ করে পরস্পরের মধ্যে যোগাযোগ করে যাওয়ার জন্য। তো এই ধরনের সিস্টেমগুলোকে বলা হচ্ছে মধ্যবর্তী সিস্টেম। কয়েকটি ইমেল সফটওয়্যারের নাম বলো। তো ইমেল সফটওয়্যারের বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার তো কেউ ব্যবহার করে না, কিন্তু তখন মানুষ ইন্টারনেট মেল নামে একটা সফটওয়্যার ছিল, ইন্টারনেট মেল, এটা ব্যবহার করে। আর জিমেল তো আমরা সবাই চিনি, ইন্টারনেট মেল। এরপর আছে এডুরা, এটা একটা ইন্টারনেট মেল। নেটস্কেপ মেল, পেগাসাস, ইয়াহু, আউটলুক হচ্ছে মাইক্রোসফটের। ওয়েন কাকে বলে? ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরিয়া এমন একটি কম্পিউটার যোগাযোগ ব্যবস্থা যা দূরবর্তী নেটওয়ার্কের জন্য কম্পিউটার টার্মিনাল ও নেটওয়ার্ক রিসোর্স সমূহকে আন্তঃসংযোগ করে জাতীয় মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যোগাযোগ সুবিধা প্রদান করা হচ্ছে ওয়ানের উদ্দেশ্য। ওয়ান কী করে? দেশীয় ও আন্তর্জাতিকভাবে যোগাযোগ নিশ্চিত করে, যোগাযোগ সুবিধা প্রদান করে। ওয়ানের যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট লিঙ্ক ব্যবহৃত হয়। তো ওয়ানের ক্ষেত্রে স্যাটেলাইট লিঙ্কও ব্যবহৃত হয়। নেটওয়ার্কের ক্ষেত্রে রিসোর্স শেয়ারিং বলতে কী বোঝায়? নেটওয়ার্কে সংযুক্ত কোনো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত অন্য কম্পিউটারে রিসোর্সসমূহ ব্যবহার করার অধিকার রয়েছে। নেটওয়ার্কে সংযুক্ত কোনো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত অন্য কম্পিউটারের রিসোর্সসমূহ ব্যবহার করার অধিকার রয়েছে, কারণ তারা একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। ব্যবহারকারীর অবস্থান নেটওয়ার্কের যেখানেই হোক না কেন, যে কোনো কম্পিউটারের সংযুক্ত সম্পদসমূহ থাকলে সমানভাবে ব্যবহার করতে পারবে। একে বলা হয় নেটওয়ার্কের ক্ষেত্রে রিসোর্স শেয়ারিং। সফটওয়্যার রিসোর্স শেয়ারিং কি? সকল সফটওয়্যার আওতাধীন বিভিন্ন প্রোগ্রাম ও ডাটা ফাইল সমূহ যে নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের জন্য কেন্দ্রীয় ফাইল সার্ভারে সংরক্ষণ করে রাখা যায়। এখান থেকে যে কোনো ব্যবহারকারী সফটওয়্যার শেয়ার করতে পারে, একে বলা হয় সফটওয়্যার রিসোর্সিং। তো আমরা এমন একটা কম্পিউটার নেটওয়ার্ক এস্টাবলিশ করলাম দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে, যেখানে একটা কেন্দ্রীয় ফাইল বা অন্য একটা কম্পিউটারে আমরা ফাইলটা রাখলাম, এবং বাকি কম্পিউটারগুলো, একটা কম্পিউটার এখানে সার্ভার হিসেবে কাজ করে, বাকি কম্পিউটার বা ব্যবহারকারী কম্পিউটারগুলো কী করে? ওই সফটওয়্যার রিসোর্সটাকে শেয়ার করতে পারে, একে অপরের মধ্যে ব্যবহারও করতে পারে। তো এটা হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। ইন্টারনেট ও এক্সটারনেট মধ্যে পার্থক্যটা কী আসলে? ইন্টারনেট হচ্ছে একটা টিসিপি আইপি প্রোটোকল ব্যবহারকারী একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক। ইন্টারনেটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা টিসিপি। তো ইন্টারনেটের রুলস বা নিয়মগুলো চলে টিসিপি আইপি প্রোটোকলের হিসেবে। প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আর এটা হচ্ছে টিসিপি, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল। আমি একটু
দেখি টিসিপি কি। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো ডাটা যে ট্রান্সমিশন করবে, আমাদের ইনফরমেশন যে ট্রান্সমিশন হবে, একে অপরের সাথে যোগাযোগ হবে, তার একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে চলে, যেটাকে বলা হচ্ছে টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপি প্রোটোকল, তো এগুলো হচ্ছে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহারকারীর, যা কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হয়। অপরদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত ইন্টারনেটভুক্ত কম্পিউটার সমূহ টিসিপি আইপি প্রোটোকলের সহায়তায় পরস্পরের সংযুক্ত হয়ে দলগত প্রাইভেট নেটওয়ার্ক গঠন করা হল, সেটাকে বলা হয় এক্সট্রা নেটওয়ার্ক। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা কম্পিউটার সমূহ ইন্টারনেটভুক্ত, অবশ্যই ইন্টারনেট কানেক্টেড হইতে হবে। এক্সটারনেট হইতে হলে সবাইকে কানেক্টেড হইতে হবে। ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন কম্পিউটার যখন দলভুক্ত বা গ্রুপ করে, তখন তারা হয়ে যাচ্ছে এক্সটারনেট। দলগত প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে এক্সটারনেট। এক্সটারনেট এক্সট্রা এক্সট্রা শব্দ আছে এখানে, অতিরিক্ত কথাটা আছে সামনে, সরি এক্সটারনেট না, বানানটা বলেছে এক্সটারনেট। এক্সটারনেটই হবে, হয়তো বইয়ে ভুল দিছে। এক্সট্রা এক্সট্রানেট ইজ এ কন্ট্রোলড প্রাইভেট নেটওয়ার্ক। তো এখানে বলে যাচ্ছে এক্সট্রানেট, যদি পরীক্ষা আসে এক্সট্রানেট কি বলতে হবে, এটা কন্ট্রোল প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট অ্যালাউস অ্যাক্সেস টু পার্টনার্স। অর্থাৎ এটা হচ্ছে দলগত প্রাইভেট নেটওয়ার্ক, যেখানে বিভিন্ন ইন্টারনেটভুক্ত কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড থাকে অথরাইজডভাবে, অর্থাৎ নিবন্ধন হয়ে তারপরে কানেক্টেড থাকে কাস্টমারের সাথে, বা সাপ্লায়ার কানেক্টেড থাকে কাস্টমারের সাথে, অথবা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন তাদের একে অপরের সাথে কানেক্টেড থাকে। তো এটাই হচ্ছে এক্সট্রানেটের উদাহরণ। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে আইডিয়াল স্টেট কি, মানে একটা আদর্শ স্টেট তো থাকবে। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশন মেশিন যে সময় কাজ করে না তাকে বলা হয় আইডিয়াল স্টেট। আইডিয়াল স্টেট মানে হচ্ছে আমাদের মেশিনটা যখন, আমাদের কমিউনিকেশনের জন্য কম্পিউটারটা রাখা হয়েছে, সে যখন কাজ করবে না তখন সেটাকে বলা হচ্ছে আইডিয়াল স্টেট। আমাদের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের কথা হচ্ছে, আমাদের কম্পিউটারটা আমাদের যে সার্ভারটা থাকবে সেন্ট্রাল সার্ভার, সে 24 ঘন্টা রান করবে। কিন্তু যখন সে রান করবে না কোনো কারণে, বিদ্যুৎ গঠিত কারণে বা প্রোগ্রাম ক্রাশ করার কারণে বা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে, যখন আমাদের কম্পিউটারটা সেন্ট্রাল সার্ভার কম্পিউটারটা কাজ করবে না, তখন আমরা অ্যাক্সেস করতে পারবো না। যেমন ফেসবুকে যদি সার্ভারে যদি কোনো সমস্যা হয়, আমরা ফেসবুকে মাঝে মাঝে অ্যাক্সেস করতে পারি না। তো এটা ফেসবুকের মেনটেনেন্সের কাজের কারণে। তো এই অবস্থাটাকে বলা হয় আইডিয়াল স্টেট। তো পরীক্ষা আসলে এটা আমরা খুব সহজে লিখতে পারবো। আরপানেট কি? আরপানেট হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। তো এটা একটা এজেন্সি, একটা কোম্পানির নাম আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তারা প্রথম কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে, একে সংক্ষেপে আরপানেট বলা হয়। এটি বিশ্বের সর্বপ্রথম কর্মক্ষম প্যাকেজ সুইচিং নেটওয়ার্ক। প্যাকেট সুইচিং, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে সে কী করতে পারে, ট্রান্সলেট করতে পারে, সেজন্য এটাকে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক বলে। এবং এর বাস্তবায়িত প্রথম নেটওয়ার্ক হচ্ছে টিসিপি বা আইপি। তারপরে এটা প্রথম বাস্তবায়িত নেটওয়ার্ক হচ্ছে টিসিপি বা আইপি প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত 5টি ডিভাইস কি? কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত 5টি ডিভাইস আমরা বলতে পারি মডেম, সুইচের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক একে অপরের সাথে কানেক্ট হতে পারে, সুইচ, রাউটার, সার্ভার, একটা সার্ভার থাকবে, একটা ডেস্কটপ পিসি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য লেখো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক আমরা জানি, যেখানে প্রত্যেকটা কম্পিউটার সমকক্ষ কম্পিউটারের ভূমিকা পালন করে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার এখানে ক্লায়েন্ট ও সার্ভারের ভূমিকা পালন করে, প্রত্যেক কম্পিউটার একই শ্রেণীর। তো এর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, এই নেটওয়ার্কে যুক্ত সবগুলো কম্পিউটার একই শ্রেণীর বা সমকক্ষ বলে এগুলোকে একে অপরের সাথী বা পিয়ার বলা হয়। এই নেটওয়ার্কের কম্পিউটারগুলো সার্ভার ও ক্লায়েন্ট উভয়ের ভূমিকা পালন করে। এই নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলো সার্ভার ও ক্লায়েন্ট উভয়ের ভূমিকা পালন করে, তাতে এতে আলাদা কোনো শক্তিশালী সার্ভারের সংযোজনের প্রয়োজন হয় না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ডিজাইন ও রক্ষণাবেক্ষণ সহজ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ সহজ, অর্থাৎ এখানে যদি আমাদের একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যদি অচল থাকে, তারপরে কিন্তু আমরা নেটওয়ার্কটাকে আমরা চালু রাখতে পারি। আমরা অপর কম্পিউটারটাকে ডিসকানেক্ট করে দিই নেটওয়ার্ক থেকে, বাকি কম্পিউটারগুলোর মধ্যে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের খরচ কম। আমাদের এখানে আলাদা করে সেন্ট্রাল সার্ভার লাগতেছে না, আলাদা করে ডাটা স্টোরেজ লাগতেছে না। প্রত্যেকটা কম্পিউটার এখানে তাদের আলাদা আলাদা সমকক্ষ ভূমিকা পালন করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের খরচ কম, এতে কেন্দ্রীয় কম্পিউটারের তথ্য জমা থাকে না বলে নিরাপত্তা রক্ষা করা যায় না, কারণ প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা, সে কারণে এখানে নিরাপত্তা জনিত ইস্যু আছে। কম্পিউটার নেটওয়ার্কের উপাদানগুলো কী কী? কম্পিউটার নেটওয়ার্কের উপাদান হলো প্রথম নিক বা এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এটা একটা
এটা একটা হার্ডওয়্যার ডিভাইস, এখানে দেওয়া হয়েছে গিগাবাইট ইথারনেট এনআইসি। তো এখানে আমরা একটা পোর্ট দেখতেছি, ইথারনেট পোর্ট। এটার মাধ্যমে আমাদের কম্পিউটার যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে। তো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইন্টারফেস মানে কানেকশন কার্ড আর কি। রিপিটার, রিপিটার কী করে, আমাদের নেটওয়ার্ক সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে, বা কতদূর পর্যন্ত আমাদের নেটওয়ার্কটা অ্যাক্সেস করা যাবে সেই কাজটা করে থাকে রিপিটার ডিভাইস। এরপর রয়েছে ব্রিজ। ব্রিজ আমরা এর আগে পড়ে আসছি। ব্রিজ ব্রিজ দেখতে অনেকটা সুইচের মতো। তো ব্রিজের মাধ্যমে এখানে বিভিন্ন কম্পিউটার দেখতেছি একে অপরের সাথে কানেক্টেড আছে। হাউ ডাজ দ্য নেটওয়ার্ক ব্রিজ ওয়ার্ক অ্যান্ড হোয়াট ক্যান রিপ্লেস ইট? অ্যান্ড নেটওয়ার্ক ব্রিজ ইজ এ ডিভাইস। নেটওয়ার্ক ব্রিজ হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, মাথায় রাখেন, ফর কানেক্টিং টু লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ব্রিজ কাজ করে ল্যানে, দুইটা বা দুইয়ের অধিক লোকাল এরিয়া নেটওয়ার্কিংয়ে আমরা ব্রিজ ব্যবহার করে থাকি, ব্রিজ ডিভাইসটা ব্যবহার করে থাকি। অর ফর ডিভাইডিং নেটওয়ার্ক ইন্টু টু সেগমেন্ট। তো ব্রিজ ব্যবহার করে আমরা নেটওয়ার্ককে দুই সেগমেন্টে ভাগ করতে পারি। এ ব্রিজ ওয়ার্কস অন ডাটা লিঙ্ক লেয়ার। আমরা জানি ওএসআই নেটওয়ার্ক মডেলের একটা বৈশিষ্ট্য আছে স্ট্যান্ডার্ড, সেখানে 7টা লেয়ার আছে। তো ব্রিজ ডিভাইসটা কী করে থাকে, নেটওয়ার্ক লেয়ারের 2 নম্বর লেয়ারে কাজ করে থাকে। এ নেটওয়ার্ক ব্রিজ ইজ ডিফারেন্ট ফ্রম সুইচেস, রাউটার্স অ্যান্ড রিপিটার। নেটওয়ার্ক ব্রিজ সুইচ থেকে ডিফারেন্ট। আচ্ছা, এরপর রয়েছে রাউটার। রাউটারের কাছে আমরা জানি ব্রাউটার হচ্ছে ব্রিজ রাউটার, গেটওয়ে, হাব, ট্রান্সমিশন মাধ্যম, কেবল কানেক্টরস এবং নেটওয়ার্ক সফটওয়্যার। সংক্ষিপ্ততে চলে আসছি আমরা, অতি সংক্ষিপ্ত শেষ। ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং ও কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো। নেটওয়ার্কে সেন্ট্রালাইজ কন্ট্রোল তৈরি করে, নেটওয়ার্কে সেন্ট্রালাইজ কম্পিউটার তৈরি করে। একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহ দ্বারা অনেক কাজই করা যায়, কিন্তু এখনও ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সুবিধাজনক। এটি সেন্ট্রালাইজড শেয়ার ডাটাবেস সহজেই ম্যানেজ করা যায়, কিন্তু অনেকগুলো ছোট ডাটাবেস বিভিন্ন পিসিতে থাকলে সহজে ম্যানেজ করা যায় না, এবং এই ধরনের ডাটাবেস ইনফরমেশন ধরনের জন্য সঠিক যখন একাধিক লোক তা ব্যবহার করে। তো আমরা যদি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করি, আমাদের প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ক্লায়েন্ট সার্ভার হিসেবে কাজ করে। তো প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা ডাটাবেস ব্যবহার করা, তো এটাকে ম্যানেজ করাটা একটু কষ্টকর। তো সেই জন্য অনেক সময় সার্ভার কম্পিউটারটা লাগে। শেয়ার ডাটাবেস অনেক ডাটা সহজে ম্যানেজ করা যায়, কিন্তু অনেকগুলো ছোটো ডাটাবেস বিভিন্ন পিসিতে থাকলে সেগুলো ম্যানেজ করা কষ্টকর। এই ধরনের ডাটাবেস ইনফরমেশনের ধারণার জন্য সঠিক যখন একাধিক লোক তা ব্যবহার করে। উদাহরণস্বরূপ কোনো কাস্টমারের নাম ও ঠিকানা একটি সেন্ট্রালাইজড ডাটাবেসে স্টোর করা হয়, যা সব ব্যবহারকারী নেটওয়ার্কের মাধ্যমে, মানে ওই কোম্পানিতে অবস্থিত যতগুলো কম্পিউটার রয়েছে তারা তাদের নেটওয়ার্কের মধ্যে ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারে, তাদের কয়জন ইউজার রয়েছে। এবং একজন কাস্টমারের ঠিকানা একবার সেন্ট্রাল ডাটাবেসে আপডেট করলেই সব ব্যবহারকারী পরবর্তীতে লেটেস্ট ইনফরমেশন দেখতে পারে, এবং একজন কাস্টমারের ঠিকানা ইনফরমেশন দেখতে পারে। কিন্তু যদি একই ঠিকানা কম্পিউটারে বিভিন্ন ডাটাবেসে স্টোর থাকে, তাহলে সময় বেশি লাগতো, ভুল ত্রুটি হতো। একই জিনিস প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা করে কপি রাখা, সর্বোপরি পরিশ্রমও বেশি হতো। প্রত্যেকটা কম্পিউটারে আমরা আলাদা আলাদা ডাটাবেস ক্রিয়েট করতেছি, তো এটা খুবই কষ্টকর। ডাটা সেন্ট্রালাইজ কন্ট্রোলের সুবিধা হচ্ছে, সেন্ট্রালাইজটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং। এর সুবিধা হচ্ছে ইনফরমেশন অ্যাসেম্বলিং করা, মানে ইনফরমেশনকে আমরা খুব সহজে অ্যাসেম্বলিং, অ্যানালাইজিং এবং রিপোর্টিং, যদি ডাটার তুলনায় অথবা মাস করার প্রয়োজন হয় তাহলে এটা করতে অধিক সময় ও পরিশ্রম হতো। এক স্থানে ডাটা স্টোর করা অধিক নিরাপদ। সেন্ট্রালাইজ ডাটা স্টোরে এর সুবিধা পাওয়ার জন্য কম্পিউটার নেটওয়ার্কে এখনও ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং আকর্ষণীয়। তো ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে সেন্ট্রাল সার্ভারের সিস্টেমটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং, যেখানে আমরা কাজকে বিভিন্ন কম্পিউটারের মধ্যে ভাগ করে দিচ্ছি। প্রত্যেক ব্যবহারকারী তার নিজস্ব কম্পিউটার দৃঢ়তার সাথে সব প্রসেসিং শেষ করতে পারে। যদি আমরা পুরাতন একটি পিসি গ্রুপকে নেটওয়ার্কে যুক্ত করি এবং পুরাতন ব্যবহারকারী তাদের পিসি আগের মতোই ব্যবহার করে এবং নতুন ফিচারসমূহ যা নেটওয়ার্ক তাকে প্রদান করে তা তার যোগ্যতা অনুসারে ব্যবহার করবে। যদি নেটওয়ার্কের কিছু অংশ কেবলমাত্র একজন ব্যবহারকারী ব্যবহার করে, তাহলে অন্য ব্যবহারকারী নেটওয়ার্কে প্রবেশ করতে অধিক সময় লাগে। তো এর একটা অসুবিধা। ডিস্ট্রিবিউটেড প্রসেসিংয়ের সুবিধা কি? রেসপন্সিভনেস, অর্থাৎ এটা বিভিন্ন ডিভাইসের জন্য এটা কার্যকরী, সেজন্য এটা হচ্ছে রেসপন্সিভনেস।
রেসপন্সিভনেস, অ্যাভেলেবিলিটি, মানে যখন তখন আমরা অ্যাক্সেস করতে পারি, অ্যাভেলেবেল থাকে ডাটাটা। অর্গানাইজেশনাল প্যাটার্নস, রিসোর্স শেয়ারিং, তো ডাটাগুলোকে অর্গানাইজ করা হয় একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসারে। এটা এটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এটা অর্গানাইজড ওয়ে। ইনক্রিমেন্টাল গ্রোথ, এখানে গ্রোথটা ইনক্রিমেন্ট হতে থাকে। ইনক্রিজড ইউজার ইনভলভমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এখানে বিভিন্ন ইউজার ইনভলভ হওয়াটা বৃদ্ধি পায়, কারণ এখানে ডাটা প্রসেসিংটা সহজ। অ্যান্ড ইউজার প্রোডাক্টিভিটি, অ্যান্ড ইউজার মানে যে ব্যাকএন্ডে যে কাজ করে থাকে, ব্যাকএন্ডে বা সার্ভার কম্পিউটারে যে কাজ করে থাকে তার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। সে কী করে, ইউজারদের ডাটাটাকে ম্যানেজ করে। আর ইউজারদেরও ব্যাকএন্ড নিয়ে মাথা ঘামাতে হয় না, ইউজাররা শুধু তাদের প্রয়োজনে ডাটাটাকে অ্যাক্সেস করে। ডিস্টেন্স অ্যান্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স, তো এখানে দূরবর্তী আমাদের সার্ভার কম্পিউটারটা কোথায় অবস্থিত সেটা ম্যাটার করে না। আমাদের সার্ভার কম্পিউটারটা যদি লোকালে দূরে কোথাও অবস্থিত থাকে, আমরা নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে আমাদের সার্ভার কম্পিউটারটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটার স্বাধীনতা রয়েছে ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিংয়ে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিও এটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় খুবই শক্তিশালী। ফ্লেক্সিবিলিটি, কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কী? বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো তথ্য প্রযুক্তি, আর তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার হলে প্রয়োজন পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনা। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তকে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার উচিত, তাহলেই তো আমরা বিভিন্ন কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার থেকে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায়। প্রতিটি কম্পিউটারে আলাদা আলাদা ডিস্ক স্টোরেজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি প্রোগ্রাম, অ্যান্টিভাইরাস, বিভিন্ন হার্ডওয়্যার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি না রেখে নেটওয়ার্কের একটি কেন্দ্রীয় স্থানে স্থাপন করে সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা সম্ভব। রিসোর্স ও সার্ভিস শেয়ারিংয়ের মাধ্যমে বহু সংখ্যক ব্যবহারকারী একত্রে নেটওয়ার্কে কাজ করতে পারে। এক কথায় প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, ডাটাবেস শেয়ারিং, নির্ভরযোগ্যতা, ব্যয় সংকোচন, কর্মদক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা ও গোপনীয়তা, আরও অনেক সুবিধা নেটওয়ার্কে পাওয়া যায়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ও ক্লায়েন্ট নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী, যেটা আমরা আগে জানি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে প্রত্যেকটা কম্পিউটার একই শ্রেণীর বা সমকক্ষ বলে বিবেচিত হয়, একে অপরের সাথে বা পিয়ার বলা হয়। আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, একটা কেন্দ্রীয় কম্পিউটার এখানে সার্ভার হিসেবে ভূমিকা পালন করে এবং সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারগুলোকে বলা হয় ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই নেটওয়ার্কে কম্পিউটারগুলো সার্ভার ও ক্লায়েন্ট উভয়ের ভূমিকা পালন করে। তো এখানে ক্লায়েন্ট ও সার্ভার উভয়ের ভূমিকা পালন করে থাকে। এখানে উভয়ই কী করে থাকে, ক্লায়েন্ট ও সার্ভারের ভূমিকা পালন করে থাকে। এখানে নির্দিষ্ট সেন্ট্রাল কোনো কম্পিউটার নেই, কিন্তু পিয়ার টু সেন্ট্রাল সার্ভার আর্কিটেকচারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্ভার কম্পিউটার রয়েছে, যার থেকে ক্লায়েন্টরা কী করতেছে, ডাটাকে অ্যাক্সেস করতেছে। যার ক্লায়েন্ট সার্ভারে কী করে, একটা সার্ভার কম্পিউটারের জন্য ব্যাকএন্ড প্রোগ্রাম করা থাকে, যা কী করে ক্লায়েন্টকে তার প্রয়োজন অনুযায়ী সাড়া দেয়। তো আমাদের ব্যাকএন্ড কম্পিউটারে এখানে প্রোগ্রাম করা থাকে, সে অনুযায়ী সে কী করে, ক্লায়েন্টকে সাড়া দেয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ডিজাইন ও রক্ষণাবেক্ষণ সহজ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ডিজাইন ও রক্ষণাবেক্ষণ অনেকটা জটিল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের খরচ কম, এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এতে কেন্দ্রীয় কম্পিউটারে তথ্য জমা থাকে না বলে তথ্যের নিরাপত্তা রক্ষা করা যায় না। এতে কেন্দ্রীয় সার্ভারের তথ্য জমা থাকে। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কেন্দ্রীয় সার্ভারে কম্পিউটার তথ্য জমা থাকে না বলে এখানে নিরাপত্তা নেই। এখানে যে কেউ নেটওয়ার্কে অ্যাক্সেসকৃত সবাই ব্যবহার করতে পারতেছে। তো এখানে আমরা যদি আমাদের আরেকটা কম্পিউটারকে যদি আমরা নেটওয়ার্কে কানেক্টেড করে দিই আমাদের ডিভাইস দিয়ে, তো আমরা সহজেই ওইটাকে অ্যাক্সেস করতে পারছি কোনো রেজিস্টার ছাড়াই। কিন্তু সার্ভার কম্পিউটারে যুক্ত হতে হলে আমাদেরকে রেজিস্টার হতে হয়। যেমন ফেসবুকের সার্ভারে যদি আমরা যুক্ত হতে চাই, ফেসবুকের যদি ওয়েবসাইটে যদি আমরা যুক্ত হতে চাই, আমাদেরকে নিবন্ধন করে ওখানে অ্যাক্সেস করতে হয়। তো সার্ভার কম্পিউটারে নিরাপত্তা সুবিধাটা বেশি, আর ক্লায়েন্ট সার্ভারের নিরাপত্তা ঝুঁকি বেশি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা, সার্ভারে রক্ষিত তথ্য বা ফাইলগুলোকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায়। তথ্য বা ফাইলগুলো একটি নির্দিষ্ট সার্ভারে সঞ্চিত থাকে বলে নিশ্চিতভাবে এদেরকে খুঁজে বের করা যায়। এতে তথ্য বা ফাইলের এমনকি পুরো নেটওয়ার্কের নিরাপত্তা
একটি অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হয়। তো এই যে এখানে ব্যাকএন্ড কম্পিউটারটা রয়েছে সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হয়, যার কাজ হল নিরাপত্তার বিভিন্ন নীতি নির্ধারণ করা এবং নেটওয়ার্কের আওতাধীন সকল ব্যবহারকারীকে সেই রীতিনীতি মেনে চলতে বাধ্য করা। উদাহরণস্বরূপ উইন্ডোজ অ্যান্টি সার্ভার নেটওয়ার্ককে বিবেচনা করা যায়। যেহেতু এই পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইলগুলো একটি একক বা কয়েকটি সার্ভারে কেন্দ্রীভূত থাকে, তাই সহজে এগুলো নিয়মিত ব্যাকআপ করা যায়। এই নেটওয়ার্কে রিডান্ডেন্সি সিস্টেম থাকার ফলে যে কোনো সার্ভারের তথ্য বা ফাইলসমূহকে যে কোনো কম্পিউটারে কপি করে রাখা যায়। ফলে কোনো কারণবশত আসল তথ্য বা ফাইল নষ্ট হয়ে গেলেও ব্যাকআপ কপি থেকে প্রয়োজনে সে তথ্য উদ্ধার করতে পারে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অধিক শক্তিশালী নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ অ্যান্টি সার্ভার একটা উদাহরণ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে এটি অধিক সংখ্যক ব্যবহারকারীকে সমর্থন করে। তো সার্ভার কম্পিউটার হচ্ছে এমন একটা কম্পিউটার, এখানেও আলাদা করেও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। আমরা যেভাবে আমাদের কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তো ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। সার্ভার কম্পিউটারের জন্য বেশিরভাগ লিনাক্স সবচেয়ে জনপ্রিয়, বর্তমানে লিনাক্স বেশি ব্যবহার করা হয়। এই নেটওয়ার্কের ডিজাইন, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণ বেশ জটিল এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় খরচ বেশি সার্ভার কম্পিউটারে। এই নেটওয়ার্কে ব্যবহৃত সার্ভার উচ্চ গতির প্রসেসর, অধিক ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক এবং প্রচুর মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সংক্ষেপে লেখো। তো বর্তমান সময়ে এমন কোনো ক্ষেত্রে পাওয়া যাবে না যেখানে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার নেই। প্রত্যক্ষভাবে পাওয়া যাবে বা পরোক্ষভাবে পাওয়া যাবে। ব্যবসা ক্ষেত্রে উৎপাদন, মজুত নিয়ন্ত্রণ, অ্যাকাউন্ট সহ প্রতিটি সেকশনের কম্পিউটার ব্যবহৃত হয়। বাসা বাড়িতে ওয়ার্ড প্রসেসিং, যোগাযোগ ও বিনোদনের জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। এছাড়া নিম্নোক্ত সমূহে কম্পিউটারের বহুল ব্যবহার রয়েছে: স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনা ও কারখানা ব্যবস্থাপনা, অর্থাৎ অটোমেটেড অফিস ব্যবস্থাপনা, কম্পিউটারাইজড অফিস, অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থাপনা, রেলওয়ে, বিমান ও বাস টিকিট রিজার্ভেশন সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং, ফাইল স্থানান্তর, ইমেল ইত্যাদি ক্ষেত্রে আমাদের কম্পিউটার নেটওয়ার্কটা ব্যবহৃত হয়। ল্যানের বৈশিষ্ট্য কী? ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য হলো একটি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা। এই ধরনের নেটওয়ার্ক কম্পিউটারের সংযোগের জন্য রিং স্টার বাস টপোলজি ব্যবহৃত হয়। ল্যানের উপাত্ত বা তথ্য স্থানান্তরের জন্য মিডিয়া হিসেবে কোয়াক্সিক্যাল কেবল বা জোড় পাকানো তার, অপটিক্যাল ফাইবার কেবল ইত্যাদি ব্যবহৃত হয়, বা টুইস্টেড পেয়ার কেবলও ব্যবহৃত হয়। ল্যানের ক্ষেত্রে উপাত্ত বা তথ্য প্রেরণের গতি অত্যন্ত বেশি হয়ে থাকে। ল্যানে সংযুক্ত কম্পিউটার সমূহ বিভিন্ন রকমের হতে পারে। ম্যানের বৈশিষ্ট্য লেখো। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এটা ভৌগোলিক সীমানার দিক দিয়ে, মানে একটা অঞ্চল বা একটা শহরের মধ্য দিয়ে যে নেটওয়ার্কটা গড়ে উঠবে সেটা হচ্ছে ম্যান। ল্যান ও ওয়ানের মাঝামাঝি অবস্থানকারী নেটওয়ার্কটা হচ্ছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একাধিক ভবন হতে শুরু করে একটি মেট্রোপলিটন শহর পর্যন্ত সীমানা বিস্তৃত হতে পারে। একাধিক ল্যান্ড সেগমেন্ট আন্তঃসংযুক্ত করে, অর্থাৎ একাধিক ল্যান্ড সেগমেন্টকে আমরা ব্রিজের মাধ্যমে আন্তঃসংযোগ করে আমরা ম্যান গঠন করতে পারি। ল্যানের তুলনায় ম্যানের ক্ষেত্রে উপাত্ত স্থানান্তরের ভুলের হার ও সময় বিলম্ব অধিক এবং গতি কম। ল্যানের যেহেতু ম্যানটা একটা শহরের মধ্যে হচ্ছে, তাহলে এটা গতিটাও কম হবে এবং বিলম্বও বেশি হবে। ইমেজ কম্প্রেসড ভিডিও ট্রান্সমিশন এবং পিবিএক্স ও ল্যান সংযোগে ম্যান ব্যবহৃত হয়। ওয়ানের বৈশিষ্ট্য লেখ। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো। ওয়ানের যোগাযোগ মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট লিঙ্ক ব্যবহৃত হয়। এই ধরনের, তাহলে স্যাটেলাইটও এখানে যোগাযোগের ভূমিকা পালন করতেছে নেটওয়ার্কিংয়ে। এই ধরনের নেটওয়ার্ক কয়েক কিলোমিটার থেকে শুরু করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। একে লং হাউল নেটওয়ার্কও বলা হয়। ওয়ানকে লং হাউল নেটওয়ার্কও বলা হয়। এতে বহু সংখ্যক লাইন ও ট্রান্সমিশনের জন্য বিশেষ যোগাযোগ প্রসেসর ব্যবহৃত হয়। ওয়ানের উপাত্ত এবং তথ্য স্থানান্তরের গতি ল্যান এবং ম্যানের তুলনায় কম। লোকাল এরিয়া নেটওয়ার্কের উদ্দেশ্য লেখো। ল্যান মূলত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়: রিসোর্স শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং, নেটওয়ার্ক অ্যাক্সেসিং। ল্যান ওয়ানের পার্থক্য কী? ল্যান হচ্ছে সর্বোচ্চ 1 কিলোমিটার দূরত্বে ডাটা ট্রান্সমিটার করা যায়। ওয়ানের ক্ষেত্রে এর কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি নেটওয়ার্ক অ্যাক্সেস করা হয় তাহলে সেটাকে বলা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যানে এরর কম, কারণ এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে 1 কিলোমিটার বা 1 কিলোমিটার বা তার চেয়ে কমের মধ্যে যে নেটওয়ার্কিংটা গড়ে উঠবে সেটা হচ্ছে ল্যান। তো ল্যানে এরর কম, ভুল হওয়ার সম্ভাবনা কম। ওয়ানের ক্ষেত্রে এরর বেশি।
ট্রান্সমিশন মিডিয়া হিসেবে এখানে কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহৃত হয়। আর ওয়ানের ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন ব্যবহৃত হয়, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। তো স্যাটেলাইটের মাধ্যমে দূরবৃত্ত বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে আমরা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে পারি। ডাটা ট্রান্সমিশন গতি ওয়ানের তুলনায় ল্যানে বেশি, যেহেতু এখানে কম সংখ্যক কম্পিউটারের মধ্যে বা কম সংখ্যক জায়গার মধ্যে হচ্ছে, তাই এটার গতিও বেশি। আবার ওয়ানের ডাটা ট্রান্সমিশন ল্যানের তুলনায় কম। ল্যানে কম্পিউটার সমূহ ফিজিক্যালি কোঅ্যাক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল দ্বারা সংযুক্ত হয়। আর ওয়ানের ক্ষেত্রে কম্পিউটার সমূহ একে অপরের সাথে ফিজিক্যালি সংযুক্ত থাকে না, কারণ এটা দূরবর্তী নেটওয়ার্ক। তো সেই জন্য এখানে স্যাটেলাইট ব্যবহৃত হয় বা লাইন, মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহৃত হয়। নেটওয়ার্ক মিডিয়া বিবেচনায় বিবেচ্য বিষয় কি? তো একটা নেটওয়ার্ক মিডিয়া যখন আমরা নির্বাচন করব, সেখানে আমাদের বিবেচ্য বিষয় থাকবে খরচ। প্রথমে আসবে খরচ, তারপর হচ্ছে এটা যে আমরা ইনস্টলেশন করব, ইনস্টলেশনের খরচটা কি। এরপর আসবে ইনস্টলেশনের রিকোয়ারমেন্ট, কী কী জিনিস রাখতে পারে, কী কী রিকোয়ারমেন্ট। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ গতি, ব্যান্ডউইথ ইউসেজ, কতটা ব্যান্ডউইথ ইউজ হবে, অ্যাটেনুয়েশন। তো এগুলো হচ্ছে নেটওয়ার্ক মিডিয়া নির্বাচনে বিবেচ্য বিষয়। তো অ্যাটেনুয়েশন হচ্ছে দ্য লস অফ সিগন্যাল স্ট্রেংথ। তো অ্যাটেনুয়েশন হলো আমরা কতটা সিগন্যাল স্ট্রেংথ লস করব আমাদের নেটওয়ার্ক মিডিয়া নির্বাচনের পরে, আমাদের নেটওয়ার্ক মিডিয়াতে, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। অ্যাটেনুয়েশন ইজ দ্য লস অফ সিগন্যাল স্ট্রেংথ ইজ নেটওয়ার্কিং কেবল অর কানেকশন। তো আমাদের যদি পরীক্ষা আসে অ্যাটেনুয়েশন কী, তা আমাদেরকে বলতে হবে যে নেটওয়ার্ক কেবলের মধ্যে বা একটা নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যাল স্ট্রেংথটা কতটুকু লস হবে বা কতটুকু অ্যাকুরেসি লস পাবে, সেটার হারটা হচ্ছে অ্যাটেনুয়েশন। কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ কী? কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ হতে পারে মালিকানা ভিত্তিক নেটওয়ার্ক। মালিকানা ভিত্তিক নেটওয়ার্কের মধ্যে একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, যেখানে পাবলিক সবাই ব্যবহার করবে। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, যেটা অর্গানাইজেশনের মধ্যে হয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্ক হচ্ছে সবার মধ্যে, যেমন ইন্টারনেট। আমরা যদি এখানে সার্চ করি ইস ইন্টারনেট পাবলিক নেটওয়ার্ক is typically with an organization or home where the user can are known trusted. The network administration control access to private network. Public network, a public network. The public network হলো একটি accessible to any user, the most prominent. What is my internet public network? So when you first connected Wi-Fi network Windows 11 is set to public by default. This is recommended setting. আচ্ছা, তো পাবলিক নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ইউজারের মধ্যে ব্যবহৃত হয়। টপোলজির ভিত্তি করে আবার নেটওয়ার্ককে ভাগ করা হয়, যেমন স্টার নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, ম্যাশ নেটওয়ার্ক। আমরা যদি এখানে সার্চ করি ম্যাশ নেটওয়ার্কটা দেখতে অনেকটা ম্যাশ নেটওয়ার্ক। এটা হচ্ছে ম্যাশ নেটওয়ার্ক, অনেকগুলো কম্পিউটারের মধ্যে যোগাযোগ, এটা টপোলজি। তো রিং নেটওয়ার্কও রয়েছে, স্টার নেটওয়ার্কও রয়েছে, বাস নেটওয়ার্কও রয়েছে। এটা হলো বাস নেটওয়ার্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা নেটওয়ার্ক কম্পিউটার রয়েছে, তার এখানে একটা লাইন যার মধ্যে কানেক্টেড আছে আরও 3টা কম্পিউটার, এগুলোকে বলা হয় বাস নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে পরস্পর কানেক্টেড একটা ডাটাবেসের মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে বাস নেটওয়ার্ক। কার্যাবলীর